জয়ের পথে সঙ্গে Every sunshine reminds us that yesterday is gone, but today is a fresh chance to shine. Today is a fresh chance to shine. নমস্কার, জয়ের পথে সঙ্গে সুজয় আপনাদের স্বাগত। আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস এবং জয়ের পথে সঙ্গে সুজয়ের আজকে 479তম 479th এপিসোড, 479তম সপ্তাহ। আজকের সপ্তাহে আমার অতিথি, আমার বিশেষ অতিথি কলকাতা শহরের one of the most renowned homeopathic ডক্টর P.K. চৌধুরী সাহেব। ডাক্তারবাবু নমস্কার, থ্যাংক ইউ ফর কামিং টু মাই শো। মানে লট অফ থ্যাঙ্কস, আপনার এত কাজের মধ্যে আমার কাছে এসছেন। থ্যাঙ্কস দেবো আমার দর্শকদের যারা সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর জয়ের পথের সঙ্গে সুজয় দেখে জয়ের পথের সঙ্গে সুজয়কে করে তুলেছেন এক মুখে মুখে চলা নাম। সঙ্গে রাখুন, দেখতে থাকুন জয়ের পথে সঙ্গে সুজয়। সাপ্তাহিক সাফল্যের 7 কোণ। The first will be resourceful, নিজে রিসোর্স থাকতে হবে, otherwise you won't get the support of others. The second rule is start small. আমি বলি one step at a time and the view is beautiful at the top. সুতরাং ছোট ছোট কদমে পৌঁছে যাব সাফল্যের চাঁদের পাহাড়ে। The third rule of success, focus on your customers. যাকে আমরা সার্ভ করছি সে তাদের ইন্টারেস্ট কিন্তু বেশি মনে রাখতে হবে দেন নিজের ইন্টারেস্ট। তাদের ইন্টারেস্ট যদি বেশি মনে রাখি তাহলে নিজের ইন্টারেস্ট এমনি পূরণ হবে। The fourth rule of success, learn how to deal with critics. বলে দু রকমের সমালোচনা, criticism for criticism's sake and criticism for betterment. সুতরাং so deal with critics, remember those 2 points and deal with them accordingly. The fifth rule of success, act on your great ideas. বলছে যে কোনো ভাবনার কোনো মূল্যই নেই আমরা যদি সেটা ইমপ্লিমেন্ট না করি। So you have to act on the ideas, implement that ideas. So act on the great ideas that you have as a human being. The sixth rule of success, be a visionary. আগামী দিনটাকে দেখতে হবে, একদম কনসেন্ট্রেট করে ফোকাস করে what is happening around, what can happen, where lies the challenge, there lies the opportunity. So you have to be a visionary like that. সাপ্তাহিক সাফল্যের 7 কোণ। The seventh and the last rule, follow your intuition. বলে guts and intuition যদি ফলো করো, whosoever is great can have that intuition, and that comes from tremendous amount of focus, concentration. Well, the difference between a great man and an ordinary man is on the power of concentration. So if you concentrate, you will have the vision and you have the intuition, and you will follow that and you will get that. বলে না যে অনেক প্রফেসর, অনেক টিচার বলে দিতে পারে, প্রেডিক্ট করতে কি কোয়েশ্চেন্স আসবে, তারা কিন্তু কোয়েশ্চেন পেপার জানে না। Their intuition works based on the previous year's question paper, কি করে করবে। কারো ইনটিউশন কাজ করে the what is happening, কোনো একটা ইনসিডেন্টে কি হতে পারে। So that is based on the focus, on the concentration, and the intuition happens. চলে আসবো প্রশ্ন উত্তরে। তার আগে অতিথি সম্পর্কে 2-4 কথা। তারপর জয়ের পথে সঙ্গে সুজয় করে তার সফল অতিথিদের সাফল্যের ডকুমেন্টেশন। বেশিটাই শুনবো ডাক্তারবাবুর কথায়। Dr. Pavitra Kumar Chaudhary has an MD in homeopathic medicine. He's a senior consultant homeopath. He's a life member of Homeopathic Medical Association of India. He's a member of the Cancer Institute of Homeopathy. He's an awardee from the Cancer Institute of Homeopathy Excellency, and he was awarded in 2011. He got the Shivaratna Award in 2015 and is associated with Archie NGO for the past 16 years. প্রশ্ন উত্তরে যাওয়ার আগে আমরা বলবো যে ডাক্তারবাবু আমাদের অলমোস্ট লাইক এ ফ্যামিলি মেম্বার। আমাদের কিছু হলেই we refer back to him. আমরা বলি ম্যাজিশিয়ান, উনি যা ওষুধ দেন কাজ করবেন। বাট ওনার সবচেয়ে স্ট্রাইকিং কোয়ালিটি যেটা আমার লেগেছে, যে যদি কোনোটা মনে হয় যে নো দিস ইজ নট পসিবল উইদাউট এনি টেস্টিং, উইদাউট এনি, উনি কিন্তু সঙ্গে সঙ্গে ওষুধ দিয়ে দেন না। কিংবা যদি ওনার মনে হয় that this needs an allopathic treatment, উনি কিন্তু সেটা করে দেন, and he has become so close. ওনাকে আপনারা দেখেছিলেন আমার একটা করোনা কাহিনী সঙ্গে সুজয় 2021 শুনে এসেছিলেন। আজকে জয়ের পথে শুনে একটু ছোটবেলার কথা শুনবো। আপনার তো সবাই তো এসে মেডিসিন নিয়ে প্রবলেমের কথা বলে মেডিসিন নিয়ে চলে যায়। এই লোকটা কি করে, ছোট থেকে কি করে বড়, আজকে সেই জার্নিটা শুনবো। কোথায় আপনার কি, আপনি আর বর্ন এন্ড ব্রট আপ ইন কলকাতা? আচ্ছা, আমি মালদা ডিস্ট্রিক্ট, গ্রামের নাম শোভানগর। আচ্ছা, আমি ওখানেই জন্মটি ওখানে, জন্মটা আমার বালুঘাটে, বাবা তখন পোস্টিং এখানে ওয়েস্ট দিনাজপুরে, ওখানেই আমার জন্ম। আর আমাদের পৈতৃক বাড়িটা হচ্ছে মালদা শোভানগরে, ওখানেই আমার জন্ম, ওখানেই আমার স্কুলটা ওইখানটাই। তারপরে ওখান থেকে কমপ্লিট করার পর
তারপরে কলকাতায় আসা, কলকাতায় আমার পড়াশোনাটা কোথায়, মানে স্কুলিং? স্কুলের নামটা হচ্ছে কলকাতা, মালদা ডিস্ট্রিক্টে আমার স্কুলের নাম হচ্ছে মিল্কি হাই স্কুল। মিল্কি আছে। মিল্কি হাই স্কুল। তারপরে ওখান থেকে মালদা থেকে কবে কলকাতা আসেন? হ্যাঁ, মালদা থেকে আমার বর্দা পুলিশ আধিকারিক ছিলেন, আমার সবচেয়ে বর্দা তো ঠিক বলা ভুল, উনি আমাদের পিতাতুল্য, বাবার মতো। কারণ বাবা গভর্নমেন্ট সার্ভিস করতেন, বাবা বিভিন্ন কাজে যাই হোক, কিন্তু আমাদের কাছে বাবা এবং আমার বর্দা প্রায়। তো বর্দা কলকাতায় নিয়ে আসি, কলকাতায় নিয়ে এসে তারপরে আমি এখানে হোমিওপ্যাথিক কলেজে আমি অ্যাডমিশন নিই। কোন তখন ছিল মেট্রোপলিটন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। সেটা কোথায়? সেটা ছিল আপনার বিবি গাঙ্গুলি স্ট্রিটে। পরে সেটা কি হয়? পরে সেটা এখন ওখান থেকে শিফট করে সোদপুরে চলে যায়। এখনের নাম? হ্যাঁ, তখন এখনের নাম এখন ওই হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সরকারি কলেজ, তাই তো? সরকারি বলতে সরকারি কলেজ তখন কলকাতাতে বেশ কয়েকটাই ছিল, এটা ঠিক সরকারি নয়, সরকারি অনুদান প্রাপ্ত। তো এখানটায় এসে ভর্তি হলাম। প্রথমত বুঝতাম না তখন যে হোমিওপ্যাথির উপর ইন্টারেস্ট জন্মেছিল যে আমার বড় জামাই বাবু, তিনি একজন ভেটারান হোমিওপ্যাথ এবং তিনি স্কুল টিচার ছিলেন, কিন্তু শখের প্র্যাকটিস করতেন। পরে উনি আরএমপি হয়েছিলেন। তো উনি দুরারোগ্য ক্রিটিক্যাল ব্যাধি তিনি ভালো করেছেন, যেটা আমার কাছে স্ট্রাইক করে যে সত্যি আমার তো এই সায়েন্সটা সম্বন্ধে প্রথমত অতটা ছিল না, যে আমরা যখন ছোটবেলা থেকে সবাই অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি তো কম, অ্যালোপ্যাথি ওষুধের মধ্যে জ্বর হলো সবাই, কিন্তু দুরারোগ্য ব্যাধি এরকম ক্যান্সার টাইপের নিউরোলজিক্যাল প্রবলেম আমার জামাইবাবুকে দেখতাম, আমার কোনো সন্দেহ হতো যে এটা কি সত্যি কি এই সায়েন্স এগুলো কিওর করা যায়। সামান্য একটা চিনির, তখন তো এই ফর্মে ওষুধ ছিল, তো জামাইবাবুর কাছে যেতাম প্রায়, আমাদের বাড়ি থেকে জামাইবাবুর বাড়িতে হচ্ছে 4 কিলোমিটার দূরে, প্রায় কিউরিসিতে চলে যেতাম, গিয়ে মিষ্টি কথা আমার ওষুধটা খাওয়ার জন্য। তো সেখানে দেখতাম অনেক পেশেন্ট আসতো, তাদের সঙ্গে জিজ্ঞেস করলাম যে কঠিন দুরারোগ্য ব্যাধি, হাঁটতে পারে না, প্যারালাইটিক পেশেন্ট, ক্রনিক অ্যাজমা, সব দিক থেকে সুস্থ হয়ে আছে, নিশ্চয়ই ভিতরে কি সায়েন্সের ভিতরে কিছু একটা আছে। তখন মানে স্ট্রাইক করলো যে নিশ্চয়ই সূক্ষ্মের ভিতরে নিশ্চয়ই একটা অসীম শক্তি আছে, কারণ ক্রুড তার ক্ষমতা কিন্তু সীমিত, ঠিক ঠিক ঠিক, যিনি সূক্ষ্ম তার ক্ষমতা কিন্তু অসীম। তখনই মনে করে যে অসীম এর মধ্যে কি থাকতে পারে, তাহলে অসীম ক্ষমতার ভিতরে আছে, যেহেতু এটা হোমিওপ্যাথি মানুষের। তখন আস্তে আস্তে কলকাতায় ভর্তি হলাম, তখনও তো অত জানি না, তারপরে বিভিন্ন প্রফেসরদের মানে ছাত্র ছায় বড় জানলাম, তখন ওরা বললো যে আমরা মানুষের হোমিওপ্যাথি সায়েন্স সম্বন্ধে এটা কথা বলবো কি। তো তখনই ইন্টারেস্ট জন্মালো যে মানুষের যে সূক্ষ্ম ইমিউনিটি, আমাদের রোগগ্রস্ত আমরা কখন হই, যখন আমার ভিতরের কোন ইমিউনি সিস্টেম যখন উইক হয়ে যায়, তখনই তার ম্যানিফেস্টেশন, বডি যখন ফাইট করতে পারে না, তখনই তার ম্যানিফেস্টেশন বিভিন্ন অর্গানের উপরে। তো আমার যদি ইমিউনি সিস্টেমটা ঠিক থাকে, তাহলে কিন্তু আমার অজান্তেই আমার শরীর অনেক অনেক রোগকে সে ভালো করে দিচ্ছে, অত অনুমত করছো আমরা জানি না, যখনই দুর্বল হয় তখনই পড়ে। তো হোমিওপ্যাথি ওষুধের ট্রিটমেন্টের মোডাস অপারেন্ডি কি, তো তুমি সেই সূক্ষ্ম জীবনী শক্তির উপরে তুমি আঘাত করো, সেই তোমাকে কিওর করবে। দেখুন আমাদের হোমিওপ্যাথিতে কোনো আমি আবার আসবো একটু, বেশিরভাগই আমরা যে সময় বড় হয়ে উঠেছি, মানে সেই সময় বেশিরভাগ হোমিওপ্যাথিক, আমরা হোমিওপ্যাথিকের ওপর আমার বাবারও খুব বিশ্বাস ছিল, আমারও বিশ্বাস ছিল, বেশিরভাগ হোমিওপ্যাথিক ডাক্তারই কিন্তু ব্যাচেলার্স, বিএইচএমএস বোধহয়, ব্যাচেলর হোমিওপ্যাথি ডিপ্লোমা, প্রথমে ছিল ডিপ্লোমা, তারপরে ব্যাচেলার্স, তারপরে মাস্টার্স। আপনার কি মনে হলো যে মাস্টার্স কেন করলো? মানে আই হ্যাভ পার্সোনালি হ্যাভ কাম অ্যাক্রস ভেরি ফিউ এমডি হোমিওপ্যাথিক ডাক্তারস, মানে তার জন্যই যে আপনার কাছে বিরাট নির্ভর করা তা না, বিকজ ইট ডিপেন্ডস অন যে আপনার মেডিসিন, এবং বাবার সেই ভার্টিগো ছিল। আমি বলি আপনাদের, আমার বাবা ভার্টিগো থেকে অনেক বছর ধরে করতেন। বাবা ডক্টর পি কে চৌধুরীর সন্ধান পান আমার এক মাসি মারা গেছেন, মেজো মাসি সুপ্তি ঘোষের থেকে, এবং এসে বাবা বলে ম্যাজিশিয়ান বলতেন। এখন বাবা অসুস্থ, রিকলও করতে পারেন না, কিন্তু তারপর এই যে আপনি সেটা কিন্তু আপনার ডাক্তার মেডিসিন, কিন্তু এই যে এমডিটা কেন করলেন? আমি এটাকে কথা বলেছি, এমডি কি সঙ্গে সঙ্গে করলেন না কিছুদিন পর? বলছি একটু আগে বললাম যে আমার জামাইবাবু তিনি কিন্তু কোনো পাস করা নয়, কিন্তু এটাতে কোয়ালিটি ডিপেন্ড করে না ডক্টরের যে কে ডিএমএস ডিপ্লোমা হোল্ডার, কে ব্যাচেলর হোল্ডার, কে মাস্টার ডিগ্রি হোল্ডার। হ্যাঁ নিশ্চয়ই করে, কারণ মাস্টার ডিগ্রিতে হচ্ছে কি আরো ব্রড স্টোরে আরো বিশদ ভাবে জিনিসটাকে জানা, হোমিওপ্যাথি সায়েন্সটাকে, যেটা ডিপ্লোমা কোর্সে অতটা হয় না। ব্যাচেলার কোর্সে একটা লিমিটেশন আছে, এমডির পরেও আছে পিএইচডি কোর্স, যেটা আমি হয়তো করিনি আমার সময়ের অভাবে। তো মাস্টার ডিগ্রি করতে গেলে কি আরো গভীর ভাবে এই সায়েন্সটাকে জানা, শুধু কয়েকটা ওষুধ মুখস্থ করা না, আরো গভীর ভাবে সায়েন্সটাকে জানা, তার ফিলসফিটাকে জানা। এমডিতে তার স্কোপটা বিশাল, এবং
এখনকার যে ধরুন যে চিকিৎসা পদ্ধতিগুলো হোমিওপ্যাথিতে যেটা আছে, যারা এমডি কোর্স করেছে তারা কিন্তু আরো সূক্ষ্মভাবে আরো ব্যাপারটাকে চিন্তা ভাবনা করে ট্রিটমেন্টটা করতে পারে। আমাদের ট্রিটমেন্টে দেখবেন যে আমরা কিন্তু উই ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। রাইট। আমরা রুগীকে ভালো করি, আমরা কোনো আমাদের কোনো নামটা মাস্টার ডিগ্রি কেন করতে, মাস্টার ডিগ্রি করতে গেলে আরো উচ্চ শিক্ষার জন্য আরো ব্যাপারটাকে জানার জন্য কোনটা আপনাকে আরো মানে পুশ করলো যে আমার আরেকটু আমার কখন আপনার মনে হলো যে দেখুন আমি বলি একটা আপনি যেটা বললেন যে আপনার বাবা বাইরে বাইরে কাজ করতেন, আপনার বড়দা আপনার প্রায় পিতৃ সমান ছিলেন, তার মানে আমি ধরে নিচ্ছি যে আপনি একটা মধ্যবিত্ত সংসার থেকে এসেছেন। মধ্যবিত্ত সংসারে একটা ডাক্তারি করছেন, একটা প্র্যাকটিস করছেন, তার থেকে টাকা, তার থেকে আবার চলে গেলেন পড়াশোনা করতে, মানে হোয়াট ওয়াজ দ্য ট্রিগার যে আপনার মূল্য না আরেকটু হায়ার ডিগ্রি করলে আমি মানুষকে বেশি সেবা করব? যখন ওই এসে ভর্তি হলাম, সায়েন্সের প্রতি যখন গভীর একটা শ্রদ্ধা ভক্তি জন্মালো, এখন ব্যাপার হচ্ছে ক্লাস 1 এর ছেলে, ক্লাস 2 এর ছেলে, ক্লাস 3 এর ছেলে, তার নিশ্চয়ই তো তার বুদ্ধি আলাদা আছে। আপনি ক্লাস 1 এ যেটা শিখলেন 2 এ তার একটু বেশি শিখবেন, 3 তে একটু বেশি শিখবেন, মাধ্যমিকে যা শিখলেন হায়ার সেকেন্ডারি বেশি শিখবেন, গ্র্যাজুয়েটে বেশি শিখবেন। অতএব শিক্ষার যে লিমিট, এই সায়েন্সটাকে আরো গভীরভাবে জানার জন্য যে স্টেপ গুলো, সেটা ডিপ্লোমার পর একটা আছে ব্যাচেলর ডিগ্রি, ব্যাচেলর পর আরো কিছু জানার থাকতে গেলে তার জন্য আরো উচ্চ শিক্ষা মাস্টার ডিগ্রি। তো আমাকে সেখানে স্ট্রাইক করলে আমাকে আরো কিছু জানতে হবে, আরো গভীরভাবে জানতে হবে, যেটা জানতে গেলে আমাকে এমডি কোর্সটা করতে হবে। এমডি কোর্স থেকে করতে গেলে কি আমি আরো গভীরভাবে সায়েন্সটাকে জানতে পারবো, তার প্রয়োগ পদ্ধতি জানতে পারবো। একটা বেস পয়েন্ট আর একটা হচ্ছে হাই পয়েন্টের নিশ্চয়ই তো পার্থক্য আছে। এটাই ট্রিগার করলো যে আমাকে সায়েন্সটার প্রতি যখন আমার একটা গভীর শক্তি এবং ভালোবাসা জন্মালো, শ্রদ্ধা জন্মালো, তখন একে আমাকে শেষ পর্যন্ত দেখতে হবে। এবার একটা প্রশ্ন করি, আমি তো আপনি জানেন একটা এডুকেশন ইনস্টিটিউটে অনেক দিন ধরে লিড করি, এবং লোকে আমি বলি যে এবং আমি যেহেতু নানান কাজ করি, আমি পড়াই, আমি অ্যাডমিনিস্ট্রেশন দেখি, আমি ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি করি, আমি টেলিভিশন করি, আমি সিনেমা করি, সিরিয়াল গান করি, কিন্তু আমি সবসময় বলি যে বেসিক এডুকেশনটা আমি সব পড়াশোনা শেষ। এই যে আজকের যে আপনি যে একটা সফল ডাক্তার, এর পেছনে আপনার স্কুল কলেজের অবদান কতটা, মানে স্কুলের কি কোনো অবদান আছে, কলেজের কি অবদান আছে, কলেজ থেকে নাকি নিজেই আপনি ইউ মাস্টার দ্য সাবজেক্ট? না না না, এই তো অস্বীকার করা হবে, স্কুলের অবদান তো আছে। আমাদের সময় টিচার গুলো পিতার বললো পড়ছি কিনা সেটাও গুলি করে দেখতেন। একবার একটা দিন যদি আমাদের একটা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন, তো উনি একটা দিন একটা লাইনটা একটা পোয়েম আমি বলতে ভুল করেছিলাম, তো আমাকে ওখানে দাঁড় করিয়ে বাড়িয়ে বলে পরিষ্কার আগে এটা মুখস্থ করে আমাকে দিয়ে তারপরে তুমি বাড়ি যাবে। এবং তিনি আমার জন্য ওয়েট করলেন, আমি তো একটু মানে দুষ্টুমি টাইপের ছিলাম, তো একটু উনিও বসে আছেন, সেটাকে কমপ্লিট করিয়ে তার মানে করিয়ে সব স্কুল ছুটি হয়ে তারপরে গেলেন। তার বুঝতে পারছেন একটা শিক্ষক, দ্যাট ইনকালকেটেড ডিসিপ্লিন, তাই তো? আমার কাকাও ছিলেন ইংলিশের টিচার, তিনিও ছিলেন। তখনকার দিনের শিক্ষক গুলোকে দেখেছি যে ওই পাড়া নয়, সেই বলে না রুগীর বুকের উপরে বসে ওষুধ খাইয়ে দেওয়ার চিকিৎসক, তেমনি তখন ছিলেন, তোমাকে দিয়েছি তোমাকে এটা কমপ্লিট করতে হবে। এখন তো আমরা দিচ্ছি তুমি পড়লে কি না পড়লে আর স্কুলের অবদান তো প্রচুর আছে। স্কুলের অবদান না থাকতে গেলে তো আমরা এইভাবে করতে পারতাম। স্কুলের টিচারদের অবদান প্রচুর। কলেজেও যে আমি শিক্ষক গুলাকে পেয়েছি, তারাও সত্যি করে বলতে গিয়ে আমাকে প্রত্যক্ষ কিছু কিছু ভালোবাসতেন, সাহেব ভালোবাসতেন, এবং জানি না হয়তো তাদের ঠিক মনোমতো সবকিছু উত্তর দিতে পারতাম বা জিনিসগুলোকে করতে পারতাম বলে আমার প্রতি একটা আলাদা একটা ছিল। অনেকের যে আমার ডাকলাম ছিল বাবু, তোকে তুই তো চামচা ওর স্যার, চামচা কেন বলছি, তুই তো চালা, কারণ কোথাও কোনো কিছু অর্গানাইজেশন হবে, তখনই অর্গানাইজেশন হোমিওপ্যাথি মেডিকেল অর্গানাইজেশন কে আমাকে সব ডাকতে হতো, এই বাবু তুই ব্যাপারটা করিস, আর ওখানটা ব্যাপার দেখি। আমাদের যে রেক্টর ছিলেন তিনি দেহ রেখেছেন, তো ওনাদের একটা আমি ভালো। তো যাই হোক, এই করতে করতে ওনাদের একটা ভালোবাসার চোখে থাকতাম। আমরা চলেছি প্রথমার্ধে একদম শেষে। আমার একটা প্রশ্ন থাকে, আমি বলি না, আমি বিশ্বাস করি যে মোমেন্টস মেক এ লাইফ, মুহূর্তই জীবন তৈরি করে। যে মুহূর্ত চলে গেছে সেই মুহূর্ত ইলন মাস্কও স্পেসএক্স পাঠালেও ফেরত পাবেন না, মুহূর্ত জমানো যায়। একদম। অনেকটা জার্নি আপনি করেছেন, ঈশ্বরকে প্রার্থনা করি আর অনেক দিন আপনার জার্নি বহাল থাকুক, সুস্থ থাকুন প্রফেশনালি পার্সোনালি। কিন্তু টিল ডেট কোন মুহূর্ত জীবনে, যে মুহূর্ত আপনার মনে হয় যে মানে দ্যাটস দ্য মোমেন্ট অফ ইয়োর লাইফ, যে এটা আপনার সাথে সাথেই যাবে আর কি, মানে যে এটাই যাবে। সবচেয়ে বড় কথা যেটা আমি খুব অল্প বয়সে আমার মা ক্যান্সারে মারা যায়। আচ্ছা। আমরা তখন খুবই ছোট, দেখেছি দাদা কলকাতায় নিয়েছে, তখন তো সেই রেডিয়াম থেরাপি ছিল। তো বলতে নিয়ে এখন আমি মার জরায়ুতে ক্যান্সার হয়েছিল, জরায়ুতে ক্যান্সার হয়েছিল। মা খুব অল্প বয়সে, একটা 45 বছর বয়সে মা দেহত্যাগ করেছেন। তারপর থেকে বাবা
বাবা মার দুটোই কর্ম করেছেন, তারপর তো বরদার তো উঠুনিও তো বলাই যায় না, নইলে পর আজকে আজকে আমরা এখানে আসতাম না। এখন ওই বললেন যে জিনিসটা আমার সঙ্গেই যাবে, আমি সত্যি করেই বলছি যে আমি জ্বরের ক্যান্সার পেশেন্ট আমাদের একজনকে আমি কমপ্লিট কিওর করেছি, কমপ্লিট কিওর করেছি, এবং তার প্রয়োজন পড়লে আমি তার সমস্ত কিছু ডেটা দিতেই পারি। অসাধারণ। এবং অনেক ক্যান্সার পেশেন্ট আমার ট্রিটমেন্টে আছে যারা ভালো ঠিক হয়েছে বলবো না, তো দীর্ঘ বছরের পর বছর তারা ভালো আছে, এরকম প্রচুর পেশেন্ট আমার আছে। প্রয়োজন পড়লে আপনি চাইলে আপনাকে আমি তাদের সব নাম অ্যাড্রেস দিয়ে দেবো। এবং আমার একটা ক্লোজ রিলেটিভ মানে পেশেন্ট যার জরায়ুতে ক্যান্সার, লাস্ট টেস্ট করে দেখা হলো তার ক্যান্সার নেই। তো এইটাই আমার মনে আক্ষেপ যে আমার মা, যাই হোক 479তম সপ্তাহ, 450 বেশি অতিথি, সবার মুহূর্ত কিন্তু ডিফারেন্ট। আমি যে এলো করলাম আমরা যে মার আশীর্বাদ আছে বলি, তো সেইখানে আমরা এটা করে এই উত্তরটা একটা বিশেষ সিগনিফিকেন্স রয়েছে যে এখন তো লোকে আধ ঘন্টা 1 ঘন্টার প্রোগ্রাম দেখে না, তাই জন্য ছোট ছোট করে কেটে শর্টস করি। এই মুহূর্তটা একটা শর্টস এর মধ্যে যাবে এবং এটা অসাধারণ একটা মুহূর্ত উনি বললেন। বলতে বলতে ওনার চোখে জল চলে এলো। সো দ্যাট মানে টেলস হোয়াট কাইন্ড অফ মোমেন্ট ইট ওয়াজ। চলে এসেছি প্রথমে একদম শেষে একটা ছোট্ট গল্প বলবো। অনেকদিন আগেকার গুরুগৃহে যিনি গুরুদেব তিনি শিক্ষা দেন এবং তার অনেক যারা শিক্ষার্থী তারা শিক্ষা গ্রহণ করেন এবং করতে করতে একজন সেই শিক্ষার্থী তার বাড়িতে একটি বিয়ে, তাকে যেতে হবে, তাকে সাপোর্ট করতে হবে সেই বিয়েতে, অথচ তার কাছে কিছু নেই, মানে অর্থ করি সেই নেই যে তার বোনের বিয়েতে সে হেল্প করবে। তো গুরুজির কাছে গিয়ে বললেন, গুরুজি আমার কিছু দিনের ছুটি যাই আপনার আশ্রম থেকে, আমি গিয়ে আমার বোন আছে আর একটা হচ্ছে কিছু সাহায্য করুন, কিন্তু আমরা তো এখানেই থাকি, আমাদের তো কোনো কিছু নেই। গুরুজি প্রথমে বললেন হ্যাঁ, এবার যখন টাইম চলে এলো, যখন যাওয়ার সময় চলে এসেছেন, বললেন গুরুজি আমি বিদায় নিচ্ছি, আমাকে তখন আমি বিদায় নিচ্ছি, আমাকে আশীর্বাদ করুন যেন আমার প্রোগ্রামটা ভালো হয়। তো গুরুজি আশীর্বাদ করলেন, তারপর বললেন আরেকজন শিক্ষার্থী বলে যে ও তোমার সাথে যাবে এবং তোমার সমস্ত কাজে তোমাকে হেল্প করবে। তখন শেষে একটু কিন্তু কিন্তু করে বললেন গুরুজি আমি যে বললাম যে আমাকে একটু সাহায্য করলে ভালো হয়, আমার তো কিছু আমার বোনের বিয়ে দেবো, আমার তো সেরকম কিছু ক্ষমতা নেই। গুরুজি তখন ওকে 5টা আনার ফল দিয়ে দিলে একটা প্লেটে। তো ওটা নিয়ে যাচ্ছে, যেতে যেতে ওই বন্ধুকে, বিশেষ বন্ধুকে যে বেস্ট ফ্রেন্ড তাকেই দিয়েছিল, সেই বন্ধুকে বললেন, বিশেষ বন্ধুকে বললেন যে দেখ গুরুজিকে এতদিন গুরুজির সাথে এসে ওনার সেবা করি, ওনার কাছে ওনার নির্দেশেই চলি, আর আমি যখন সাহায্য করতে বললাম 5টা আনারের ফল দিয়ে দিলেন, কি করবো এই, তা নিয়ে যাচ্ছে তখন ওর বন্ধু বলল তা গুরুদেব যখন বলেছে নিশ্চয়ই কিছু একটা ভেবে বলেছে, নিশ্চয়ই কিছু একটা, উনি তো ভিশনারি, উনি কিন্তু একটা কিছু একটা দর্শন করেই বলেছেন, আপনার চল না দেখি না। যেতে যেতে প্রায় একটা মরুভূমির মধ্যে দিয়ে, মানে মরুভূমির সংলগ্ন একটা দিয়ে যাচ্ছে, দেখছে রাজার মন্ত্রী কিছু পেয়াদা নিয়ে ঘুরছে। তা তখন দেখে তাদের হঠাৎ দেখে বলেছে যে তোমরা কোত্থেকে এসছো, ওরা বলেছে। তখন বলছে আপনারা কিসের জন্য এইরকম একটা জায়গায় এসছেন। তখন বলছে যে রাজার ছেলের খুব অসুখ এবং বৈদ্য বলেছে যে একমাত্র বাঁচতে পারে যদি কিছু আনারের রস তাকে খাওয়ানো যায়। তো বলছে আনার তো আমাদের কাছে আছে। বলছে 1-2 আনার হবে? তো বলছে আমার কাছে 5টা আনার আছে। তো তাকে নিয়ে গেছে, সেই 2 শিষ্যকে নিয়ে গেছে রাজার কাছে। সেই আনারের রস খেয়ে তার ছেলে সুস্থ, প্রথম খাওয়ার পরে একটু সুস্থতা, তারপর 1-2 দিন থাকার পরে ওদের বিয়ের ডেট চলে যাচ্ছে। তখন বলছে যে তোমরা যাচ্ছিলে কোথায়? বলছে আমার বোনের বিয়ে আছে, আমরা আপনি আশীর্বাদ করুন বিয়েটা যেন ভালো। বলো তোমার বোনের বিয়ে? তুমি আমার ছেলের প্রাণ বাঁচিয়েছো, তোমার বোনের বিয়ে মানে আমার বোনের বিয়ে। সুতরাং রাজার আশীর্বাদে প্রায় রাজকীয় বিয়ে তার বোনের হয়ে গেল। স্টোরি এন্ডস হিয়ার। মোরাল অফ দ্য স্টোরি, আমি অনেক এপিসোডেই বলেছি এই কথাটা যে উই হ্যাভ টু কমপ্লিটলি সাবমিট টু দ্য ডিভাইন। সম্পূর্ণভাবে আমাদের ঈশ্বরের কাছে নিজেকে হাত তুলে দিতে হবে যে তুমি আছো, তুমি আমায় দেখবে, হোয়াট এভার ইউ ডু উইল ডু ফর দ্য গুড। আমি একটা শ্রীমায়ের একটা স্টেটমেন্ট বলি, আমার অফিসের ঘরে লাগানো হচ্ছে, গিভ ইউর সেলফ এন্টায়ারলি টু দ্য ডিভাইন অ্যান্ড ইউ উইল সি দ্য এন্ড অফ অল ইউর প্রবলেমস। সুতরাং আমরা যদি ঈশ্বরকে বিশ্বাস করি যে কোনো একটা ফোর্স আছে, কোনো একটা শক্তি আছে যে আমাদের টেক কেয়ার করছে, we will really get that.
চলে আসবো একটা ছোট্ট বিরতির পর। আপনারা দেখছেন জয়ের পথে সঙ্গে সুজয়। পথে সঙ্গে সুজয়। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন জয়ের পথে সঙ্গে সুজয়। আজকে জয়ের পথে সঙ্গে সুজয়ের 479তম 479th এপিসোড, 479তম সপ্তাহ। আজকের সপ্তাহে যারা প্রথম থেকে দেখেননি তাদের জন্য বলছি, আমার অতিথি বিশিষ্ট হোমিওপ্যাথিক ডাক্তার ডক্টর PK চৌধুরী। চৌধুরী সাহেব, সবাই তো আপনাকে যারা চেনে ডাক্তার হিসেবেই চেনে, এবং যারা একবার এসছে তারা তো আর ফিরে যায়নি, বারবার ফিরে এসছে। কিন্তু তবু আপনি যদি একটু ফ্যামিলি, আমি বিশ্বাস করি যে ফ্যামিলি লাইফ যদি ঠিক হয় তাহলে প্রফেশনাল লাইফও অনেক ইজি হয়, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং আমার যে এত অতিথি এসছে, ফিউ আর এক্সেপশন, কিন্তু সবাই কিন্তু ফ্যামিলিতে সেটেল বলেই তারা মানে তাদের প্রফেশনাল লাইফও ভালো হয়েছে। সব যে সফল ব্যক্তি রয়েছেন, একটু ফ্যামিলিটা আপনি বলেছেন বাবা দাদা, একটু যদি বাবা মা আপনি বলেছেন, স্টিল একটু যদি কনসাইজ করে বলেন যারা প্রথম থেকে দেখেনি, ফ্যামিলি লাইফের কথা যদি বলেন, বাবা মা দাদা ভাই স্ত্রী সন্তান, একটু যদি বলেন। মা তো আগে তো বলেছি, মা খুব অল্প বয়সে মা গত হয়েছিলেন ক্যান্সারে। তারপরে বাবা মার মতো। বাবা আপনি বলেছেন গভর্নমেন্ট চাকরি করতেন। বাবা ছিলেন এগ্রিকালচার, আচ্ছা, এগ্রিকালচার অফিসার ছিলেন উনি। তো বিভিন্ন জায়গাতে বাবাকে পোস্টিং দিতে হতো। তো আমরা তো বাড়িতে থাকতাম, ছোটবেলাতে বাবা মার সঙ্গে ছিলাম। তারপরে মা গত হওয়ার পর আর বাবা মার মতো আমাদেরকে মানুষ করেছিল। তারপর তো বাবাই অফিস থেকে এসে আমাদেরকে দেখতেন। তারপর আমরা বড় করলাম। আমার যেরকম আমরা 5 ভাই, আমার বড়দা যেরকম পুলিশের ডিএসপি ছিলেন, আমার মেজদাও কলকাতাতে, ওই দাদাই পর্দাই নিয়ে এসেছিলেন কলকাতাতে। উনি জার্মান গুন্টারম্যান প্রাইভেট লিমিটেড উনি ভালো অফিসার ছিলেন, আপনি নিজে ব্যবসা করতেন। ছোটদা আমার ইউকো ব্যাংকের ম্যানেজার হয়ে রিটার্ন করেছেন। তারপরে আমি আমার ছোট ভাই বিএসএনএল ইঞ্জিনিয়ার, সে ওই সবে রিটায়ার করলো। যখন ফ্যামিলি হিস্ট্রি জানতে চাইছেন, আমার বড়দি সবচেয়ে ভাইদের মধ্যে, সবচেয়ে ভাই বোনদের মধ্যে বড়দি, সে মালদাতে জাজ জামাইয়ের কথা বললাম, প্র্যাকটিস করতেন। আর তারপরে আমার বড় দিদি, তিনি হচ্ছেন ওই পুরুলিয়া জমিদার বাড়িতে যে অযোধ্যাদের বাজার ছিল ওনাদের ছিল। আর ছোট বোনটা সারো মালদায় বিয়ে হচ্ছে। তো এই হচ্ছে আমার ফ্যামিলি হিস্ট্রি। আর আমার ফ্যামিলি হিস্ট্রি বলতে বলতে আমার মিসেস কলকাতার মেয়ে, যাদব ইউনিভার্সিটি থেকে MA করা। আচ্ছা। তো ওখানে আর এক ছেলে, সে ওই MBA করে এখন চাকরি করতো ওয়েলা কোম্পানিতে, সে ছেড়ে দিয়ে এখন নিজেই এখন কেরাটিনারি যে চুলের, তাই ওনার নিজের বিজনেস। আর মেয়ে এখন PhD করছে যাদব ইউনিভার্সিটি থেকে, হিস্ট্রি করে PhD করছে। কি নিয়ে? হিস্ট্রি। হিস্ট্রি করে PhD করছে, মানে নেট দিয়ে পড়ানোর ইচ্ছে। এই হচ্ছে আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। আমার বাবা আমাদের বাড়ি 8 মাস। কেরাটিনের তো খুব ডিমান্ড। কেরাটিন আমার চুলটাই তো আমি ন্যানোপ্লাস্ট, তারপরে ন্যানোপ্লাস্ট লাস্ট লঞ্চ করলো ন্যানোপ্লাস্ট। আমি ন্যানোপ্লাস্টে করেছি, আমার চুল তো খুব। আচ্ছা, আপনার কাছে একবার বলেছিলাম মনে আছে যে ফ্রিজি হয়ে গেছে, যেটা লাস্ট লঞ্চ করলেন ন্যানোপ্লাস্ট, নতুন আর লঞ্চ করলেন, ওর ব্রাজিলের একটা কোম্পানি। খুব খুব ডিমান্ড। তো এই স্যালুন প্রোডাক্ট নিয়েও আছে। আর লোকে তো এখন চুল স্কিন এগুলো নিয়ে বেশি একদম কেয়ারফুল হয়ে গেছে, কেয়ারফুল হয়েছে, স্বাভাবিক। আর অ্যাফোর্ডও করতে পারে, আমাদের মানে আর্থসামাজিক অবস্থাতে এখন অ্যাফোর্ড করা যায়। আগে তো চুল কি হলো না হলো লোকের কোনো গুরুত্বই ছিল না, তো খুব গুরুত্ব হয়েছে। স্বাভাবিক, শৌখিনতা তো একটা ব্যাপার। ডাক্তারই তো করে। এবার এই প্রশ্নটাও খুব আমাদের ওই শর্টসে যাওয়ার প্রশ্ন আর কি। বলছে, আমি বলি যে এই যে আমরা নানান বলি, যতই দেখাই যে সামনে আমরা খুব স্ট্রেস ফ্রি, সবার তো একটা স্ট্রেস থাকে, মানে দৈনন্দিন কাজের একটা স্ট্রেস থাকে ফ্যামিলি। তার জন্য লোকে একটু মুক্তি পাওয়ার যেটা হবি পারসিউ করে, কিছু একটা হবি। তা আপনার কি হবি, মানে আপনার এই সব ডাক্তারি করেছে হবি কিছু আছে? মানে একদম একদম ঠিক কথা বলেছেন। আমার হবিটা হচ্ছে গিয়ে যে আমি একটু স্পিরিচুয়াল। হ্যাঁ, আচ্ছা। তো আমার হবিটা হচ্ছে আমি চেম্বারে জটিল সেটা আপনি জানেন, জটিল ব্যাধি দেখি, এবং খুব ক্রিটিক্যাল কেসগুলো, যে রাত্রেবেলা কি ফোন আসবে, ভোর রাত্রে কি ফোন আসেও, আপনাকে সে করতে হয়। কিন্তু আমি আমার টেনশনটাকে আমি ওইখানটায় রেখে দিয়ে মাইন্ডটাকে ফ্রি করার জন্য আমি বাড়িতে এসে সন্ধ্যাবেলাটা আমার অনলাইনে বাইরের পেশেন্ট, বিদেশি পেশেন্ট সব করে কমপ্লিট করার পর পুজো টুজো করে খেয়ে তারপরে আমি রামকৃষ্ণ কথামৃত নিয়ে আমি বসি। ও এক্সেলেন্ট। রামকৃষ্ণ কথামৃত আমার হচ্ছে 6 বার পড়া হয়ে গেছে। 6 বার অলরেডি পড়া হয়ে গেছে। এবং আমার প্রশ্নের যা উত্তর, বিবেকানন্দ যা উত্তর, আর আমার গুরুমা হচ্ছে শ্রী শ্রী জহরমা, তো উনি আমার দীক্ষা গুরু।
তো ওনার আশীর্বাদ তো সবসময় আমার উপরেই আছে, এবং মনে যা আমার কিছু আসে আমি সব তারপর থেকে উত্তর উনি ঠাকুর আমাকে দিয়ে দেন। অর্থাৎ এইটা আমার মেন্টাল রিল্যাক্সেশন। আমার আর কোনো হবি নেই, আমার কোনো ক্লাব নেই, বন্ধু নেই, আমার কোনো হ্যাবিট নেই। হ্যাবিট বলতে ওই চাটা খাই, আর কোনো হ্যাবিট নেই। আর আমার একটাই যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওই কথামৃত ক্লাবটা এইসব কোনো কখনো বন্ধু আমাদের যখন মেডিকেল অ্যাসোসিয়েশনের যখন হয় আমাদের এই যে সামনে একটা বিশাল বিশ্ব বাংলাতে এটা হচ্ছে, হ্যাঁ, তখন আমাদেরকে অ্যাটেন্ড করতে হয়, যেহেতু আমি লাইফ মেম্বার। ঠিক ঠিক। তো ওইখানে আমাদের যখন অ্যাসোসিয়েশনের যখন কোনো কিছু মানে কিন্তু আজকে সন্ধ্যাবেলা কোথাও না 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 ক্লাবে গেলে না না আমার সেরকম ক্লাব বন্ধু বান্ধব নেই। এই জন্য আমার মেয়ে বলে, বাবা তোমার কি জীবনে কোনো বন্ধু বান্ধব ছিল না? আমি কলেজ লাইফে ছিল, এবং তারা সব যারাই বন্ধু তারাই আমার সব চালার মতো। তো সেই দেখছি আমরা এরকম কোনো বন্ধু বান্ধব না। ডাক্তার বলতে ফোনে কথা হয়, কিন্তু ওইরকম ক্লোজ নয় যে আমরা গিয়ে কোথাও মিট করতাম। আমার একটাই হচ্ছে, আমার সবকিছু হচ্ছে ওই ঠাকুর। এই যে কথামৃত, এটা কি মানে প্রত্যেকদিন ভাগ করে 3-4 ভাগ? আমার দেখো অত তো পড়া যায় না, একটা করে অধ্যায় পড়ি, পড়তে পড়তেই বাস। তারপরে কি মানে কি হলো, মনের ভিতরে তখন মনে হচ্ছে যেন ঠিক ওই দক্ষিণেশ্বরের ওই ঘরটার ভিতরে আমি বসে আছি। কখনো ঠাকুর পশ্চিম বান্ধায়, আমি হচ্ছে উত্তরের বান্ধায়, কখনো দক্ষিণ বান্ধায়, কখনো হাজারা আসছে, কখনো ব্রাউনের আসছে, কখনো বিজয়ী আসছে। তো আমার মনে হয় যে আমি ওদের মধ্যেই আছি। ঠাকুর যেটা বলছে মনে হচ্ছে আমাকেও বলছে, এরকম একটা ফিলিং চলে আসে যে সবসময় মনের ভিতরে চিন্তা যে ওই ঘরটাতেই আছি। কখনো পশ্চিমের গোল বারান্দায়, কখনো উত্তর পূর্ব বারান্দায়, কখনো হাজারা যেখানে আছে সেখানটাতে, কখনো দক্ষিণের বারান্দায়। ঠাকুর বলছে পঞ্চমুখী তলা থেকে আসছে। তো মনে হচ্ছে যেন ওই মাস্টার মশাই মনে হচ্ছে তার মধ্যে আমিও যেন আছি, মানে এইরকম একটা ফিলিংস চলে আসে ভিতরে। অর্থাৎ তারপর আর জগতে অন্য কিছু নেই, তারপরে সুইফট। এবার একটা অন্য একটু প্রশ্নটা করবো একটু অন্য ধরনের। সেটা হচ্ছে যে আপনি আসছেন জানি আমাকে অনেকে এটা প্রশ্নটা করতে, অনেকের পারসেপশন যে মানে ছোটখাটো একটা অসুখ হলে হোমিওপ্যাথি আর করা হয়, কিন্তু বড় কিছু হলে অ্যালোপ্যাথি। মানে এই যে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথির যে কন্ট্রাডিকশনটা, এইটা যদি অ্যাড্রেস করেন কেন হোমিওপ্যাথি। একটা ব্যাপার বলি, রোগের মানুষের শরীরে হাজারটা ব্যাধি, ছোট মাঝারি বড় বলে কোনো ব্যাধি হয় না স্যার। একটা ছোট যদি বলেন সর্দি কাশির জ্বর, ভাইরাল এনকেফ্যালাইটিস হয়ে মেনিনজাইটিস হয়ে তাতে 3 দিনে পেশেন্ট মারা যেতে পারে। মাঝারি বলতে যাদের দীর্ঘদিন ধরে আপনি বলছেন গ্যাস অ্যাসিডিটি প্রবলেম হচ্ছে, তারাও ভুগতে পারে। আর জটিল বলতে যদি ক্যান্সার দিকে যান, তো রোগের ক্ষেত্রে কখনো ছোট মাঝারি বড় বলে কিছু হয় না। প্রত্যেকটা রোগী রোগ, এবং সেটাকে যদি প্রপার ওয়েতে ট্রিটমেন্ট করা না হয়, তো সামান্য অঙ্কুরিত বীজ কিন্তু শাখা প্রশাখা দিয়ে পুরো সিস্টেমটাকে ড্যামেজ করতে পারে। অর্থাৎ আমি তো মনে করি না যে কোনটা ছোট রোগ কোনটা বড় রোগ। আমার যদি প্র্যাকটিক্যাল বলে, আমার চেম্বারে সর্দি কাশিও আছে, ক্যান্সারও আছে, প্যারালিসিস রোগীও আছে। অর্থাৎ আমার কাছে কোনো রোগের ক্যাটাগরি আমি করি না। আমার কাছে একটা সর্দি কাশির পেশেন্টের যতটা গুরুত্ব দেওয়া হয়, জানি যে এই সর্দি কাশি যে জ্বরটা নিয়ে আসলো এটা চিকেনগুনিয়া না ডেঙ্গু না ভাই কি, এটা সেটাকে আমাকে প্রথমে ওষুধ দিতে হবে, নাহলে আমাকে তার পরীক্ষা করতে হবে। আমি জানি এটাকে যদি আমি বাড়িতে করতে দিই, তাহলে এটা কিন্তু মেনিনজাইটিস করতে পারে, সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস ডিজিজ করতে পারে, নিউমোনিয়া করতে পারে। অতএব প্রত্যেকটা রোগকেই আমাদের কাছে রোগ, তার ক্ষেত্রে আমার কোনো ক্যাটাগরি নেই যে কোনটা সামান্য আর কোনটা বড়। এটা যদি মানুষ যদি তখন কেউ ভাবার, তো চিন্তা ভাবনা এক নয়, ভাবতেই পারে যে ছোটখাটোর জন্য যাচ্ছি। কিন্তু আপনার মানে আপনি যেহেতু আপনি একটা কোয়ালিফাইড হোমিওপ্যাথি ডাক্তার, তাই জন্য বলছি যে আপনি বলছেন যে এভরি অসুখ ইজ ট্রিটেবল, দেখুন এটার মধ্যে দেখুন আমরা কেউ বলতে পারি না ওটা একটা ঈশ্বর বলতে পারে। আমাদের সবার একটা লিমিটেশন, যে কোনো প্যাথিতে সবার লিমিটেশন আছে, লিমিটেশন বাইরে কেউ যেতে পারে না। একটা পেশেন্ট আসলে মানে হোমিওপ্যাথির কি লিমিটেশন আছে? আমি দেখুন অ্যালোপ্যাথি লিমিটেশনটা তো আমরা না বলি ভালো, আমার লিমিটেশনটাই বলি, কারণ অন্য প্ল্যাটফর্মের কথাটা আমি না বলা ঠিক নয়, কিন্তু যেহেতু আমি সেই প্ল্যাটফর্মের লোক নই। আমার প্ল্যাটফর্মের মধ্যে দেখুন ডিজিজ হচ্ছে দুই রকম, একটা হচ্ছে মেডিসিনাল ডিজিজ, একটা হচ্ছে সার্জিক্যাল ডিজিজ। একটা পেশেন্ট আসলে সিভিয়ার কলিক নিয়ে আর ডান দিকে তার হাত দিয়ে দেখলাম যে অ্যাপেন্ডিক্সটা এখনই বাস্ট করবে, তো আমি তো তাকে বলতে পারি না যে ওষুধটা তুমি খাও, তাকে ইমিডিয়েট সার্জারি করতে হবে, ওটাকে রিমুভ করতে হবে যখন যেটা দরকার। আচ্ছা, এই হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে কি হোমিওপ্যাথিক ডাক্তার সার্জারি করতে পারে? হ্যাঁ, আমাদের যেরকম আমাদের সার্জারি রিপোর্ট আছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে সেরকম ইনফ্রাস্ট্রাকচার নেই যে আমার কাছে এসে করবে। বা আপনার যদি কোনো পেশেন্টের যদি একটা সার্জারি করতে হয়,
তাহলে পরে সে কিন্তু একদম এমএস এর কাছে যাবে। Surgeon. হ্যাঁ, সে অলরেডি হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাবে না, কারণ ভাবছি আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচার নেই, Right. যদিও পড়ানো হয় কিন্তু সেই ইনফ্রাস্ট্রাকচার না থাকলে কিভাবে করবে Okay, স্টুডেন্ট গুলো? okay. নেই তো সেই ইনফ্রাস্ট্রাকচার। একটা অপারেশন করতে গেলে যা যা তার সাপোর্টিং লাগে সে কোথায়? সেটা নেই। একটা এনআইসি সল্টলেকে হয়তো কিছু আছে, সেখানে ছোটখাটো অপারেশন গুলো হয়, কিন্তু একটা মেজর অপারেশন তো সেটা সম্ভব আর কোনো পেশেন্ট যাবেও না, সে একদম এমএস এর কাছে যাবে। কখনো আপনি যে একটা মানে খুব মানে একটা মন ছোঁয়া কথা বললেন যে আপনি স্পিরিচুয়াল এবং আপনি প্রত্যেকদিন কথামৃত পড়েন, কোনো সময় ট্রিটমেন্ট করে মনে হয়েছে যে যে ধরুন কোনো ওষুধ দিয়েছেন, যে কোনো ট্রিটমেন্ট চলছে, যে আপনি ঈশ্বরের নির্দেশ পেলেন যে না এইটা করতে হবে, মানে মানে আপনি যা দিয়েছেন ইউ হ্যাভ টু চেঞ্জ দ্যাট মেডিসিন? একদম ঠিক কথা বললেন, এটা সত্যি কথা যে কোনো একটা, দেখুন আমরা যেহেতু আমাদের কোনো স্পেসিফিক পেটেন্ট ওষুধ নেই, যে সর্দি কাশি হলো তার জন্য একটা ওষুধ, নিউমোনিয়া হলো তার জন্য একটা গ্রুপের অ্যান্টিবায়োটিক, এর জন্য আমি আলভিতে কথাই বলছি, বিভিন্ন গ্রুপের আছে, তাদের যেটা খুব সহজ, কারণ প্রত্যেকটা অ্যান্টিবায়োটিকই সব বলে দেওয়া হয় এমআরআই, গ্রাহক আমি সেটা জানলাম, তাদের পক্ষে শর্ট ট্রিটমেন্ট করা। কিন্তু আমাদেরকে করতে হয় কি, পেশেন্টকে ইন্ডিভিজুয়ালাইজেশন করতে হয়, শুধু খালি ওষুধটা চয়েস নেই, পেশেন্টকে ইন্ডিভিজুয়ালাইজেশন করতে হয় যে তার রোগটা কোন ডেপথে আছে, কি স্টেটে আছে, এবং কোন ওষুধটা, অনেক কটা ওষুধ আছে যখন কেস সিস্টে নেওয়া হয়, কোন ওষুধটা মোস্ট অ্যাকুরেট যে তাকে প্রয়োগ করা হয়। তো এমনও হয়েছে অনেক পেশেন্টকে হয়তো তার মধ্যে ওষুধ দিয়েছি, তারপরে রাত্রেবেলা অ্যাকচুয়ালি তো আমাদের চিন্তা বলতে আমরা পেশেন্ট, আর কিছু নয়, ওইটা চিন্তা করে দেখে মনে হলো যেন তাকে এই ওষুধটা দিয়ে ট্রিটমেন্টটা শুরু করলে ভালো হতো, এবং ভিতর থেকেই মনে হতো যেন একটা নির্দেশ যে না তুমি ওষুধটা চেঞ্জ করে এই ওষুধটা দাও। এটা একটা আমার ফিলিংস, এর পিছনে ঈশ্বরের নির্দেশ বা সেটা অন্য জিনিস, কিন্তু আমার মনে হচ্ছে নিজেকে অ্যানালিসিস করে যে এটা না করে এটা করলে ভালো হতো। তাই এর অনেকবার এসেছে। ক্যান্সার ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি এক্সেলেন্সি অ্যাওয়ার্ড পেয়েছেন 2011-তে। এটা নিয়ে বললাম যে আমার তো অনেক ক্যান্সার পেশেন্ট, আপনাকে প্রথমেই বলেছি যে ট্রিটমেন্ট করেছি বা এখনো করছি, ভালো করতে পারবে। হ্যাঁ, সেখান থেকে তাদের সঙ্গে সেই সঙ্গে তারা আমার যোগাযোগ করে আমার খবরটা পেয়ে তারা আমাকে দিয়েছে। মানে আপনি তো নিজের কোনো প্রমোশন করেন না, আমি আপনাকে বল করি যে এই যে আমার যে অ্যাওয়ার্ড এটা আমার কাছে ধর্তব্য না, এটা আপনি বলবেন কিছুই পারেন যেটাকে এই করবেন। তো আমার কাছে সবচেয়ে বড় অ্যাওয়ার্ড হচ্ছে আমার পেশেন্টকে ভালো করা। পেশেন্ট যখন ব্যাপারটা হচ্ছে যে দেখুন, একটা পেশেন্ট আমাদের একটা ওয়ার্ড অফ মাউথ বলতে চাই, ওয়ার্ড অফ মাউথ, একটা পেশেন্ট আমার কাছে এসেছে, সেই কিন্তু 4টে পেশেন্ট হয়। আমি আজ পর্যন্ত কিন্তু কোথাও কোনো ভাইয়ের কোথাও আমি বলি না যে ডক্টর পবিত্র চৌধুরী এখানে বসে না, আমাকে তো কোথাও পাবেন না। আমার পেশেন্টটাই আমার কাছে সব, তারাই একটা পেশেন্ট যে ভালো হয়েছে সে 4 জনকে নিয়ে এসছে, এই করতে করতে ছড়িয়েছে, তাদের কারো কথা গেছে, তারাও তখনই এসছে, জেনেছে, খোঁজ খবর নিয়েছে, চেম্বারে এসছে দীর্ঘদিন খোঁজ খবর নিয়ে, তারপরে তারা মনে করেছে যে এই ব্যক্তিকে দেওয়া, এই রক্তকে দেওয়া উচিত, তারা সেটা চিন্তা ভাবনা করেছে। কিন্তু আমার কাছে ওটা কোনো আমার কাছে তার আমার কোয়ালিফিকেশনের মধ্যে ওটা কিছু পড়ে না, বা আমার কাছে এটা কোনো ব্যাপার নয়। আমার কাছে সবচেয়ে বড় অ্যাওয়ার্ড হচ্ছে আমার পেশেন্টকে সুস্থ ভালো করা, এবং সেটা ঠাকুরের আশীর্বাদে, আমার গুরুমার আশীর্বাদে, আপনাদের পেশেন্টের সবার আশীর্বাদে। আমি যেরকম যত করি, আমাকে সারাদিনে 100টা রুগী দেখতে হবে তা না, আমি 4টাই রুগী দেখবো, দেখা আমি দেখবো যে 4টা রুগী আমি ঠিক মতো দেখতে পারলাম কিনা, এবং তার জন্য যে আমরা সারাদিনে একটাই পেশেন্ট আমি একটাই পেশেন্ট দেখবো। মানে আপনি ইউ ডু নট ওয়ার্ক ফর মানি, মানে না, কি হবে অর্থ, দেখুন এই জীবন এসছে একদিন চলে যাবে, সবাই ঈশ্বর থাকার বাসস্থান, বস্ত্র, অন্য সবই দিয়ে দিয়েছে, সঙ্গে তো কিছু যাবে না। তাই চৈতন্য আত্মাটা যখন যাবে তখন কি নিয়ে যাবে, সব পড়ে থাকবে। দেখুন স্ত্রী, কন্যা, পুত্র কেউ কারণ, একটা গান শুনে বিবেকানন্দ, যেটা আমি সবচেয়ে শুনি, মন চলো নিজে নিকেতনে, এই গানটাই হচ্ছে আমার জীবনের সেরকম, কারণ আমার ইন্সপিরেশন সংসার বিদেশে বিদেশির মতে কেন ভ্রম কারণে। তো এটা আমি রিয়েলাইজ করছি যে আমরা সবাই আছে, কেউ তো আমার নেই। ঠাকুর বলেছেন ওই দেখ একজন উপরে আছে, তার বাড়ি কিন্তু লক্ষ্মীকান্তপুর, ভাবছি এখানে হরি মরি সব আমার ছেলে বাবা বাবা বলে, কিন্তু জানে তার ছেলেদের নয়, এমনি ঈশ্বর আছে ওইখানটাতে। তো সেই চলে তো যাবো একদিন তার কাছে, ঠাকুর বলি ঠাকুর তোমার কাছেই যেন যেতে পারি, সেইভাবে কর্ম করে যায়। অর্থটা বড় কথা কি আছে, আমিও খাচ্ছি ও খাচ্ছে। দেখুন যারা আজকে কোটি কোটি টাকা অসুবিধা করে কি নিয়ে যাবে, কতটুকু খাবে, এটা ইনসুলিন আর সুগার আর প্রেশার ওষুধ খেয়ে খেয়ে কি মানুষ বোঝাবে কি সঙ্গে নিয়ে যাবে, এটা তো বেশিরভাগ মানুষ বোঝে না, কি নিয়ে যাবে। ঘোরের মধ্যে একটা মানুষ জন্মেছে তাকে কিন্তু মরতে হবে, 60 বছর 70 বছর, এখন মডার্ন মেডিকেল সায়েন্স হয়তো জীবনটা বাড়িয়ে দিচ্ছে, আয়ুটাকে বাড়িয়ে দিচ্ছে, কষ্টটাকে কিন্তু কমাতে পারছে। একটা প্রশ্ন, খুব রেলেভেন্ট প্রশ্ন, আমরা শেষের দিকে চলে আসছি। এখন তো সবের সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব যুক্ত,
হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোনো প্রভাব পড়বে, কিংবা উইজ ইট হেল্প ইন আর্টিফিশিয়াল? কোনো হেল্প করবে না, কারণ উই ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষমতা নেই মানুষের চৈতন্যটাকে জানার, তার সূক্ষ্ম বাগাটাকে জানার। আপনি আপনাকে ফিজিক্যালি গ্রসটাকে আপনি জানতে পারবেন, আপনার মুখের কথা, আপনার স্বর, আপনার সবকিছু ক্যালকুলেশন সবকিছু সায়েন্টিফিক ওয়েতে করবে। কিন্তু বিজ্ঞানের পরে আরেকটা জিনিস আছে, হাইমা স্যার যেটা বলেছেন যে আমাদের এই বিজ্ঞানের পর আরেকটা জিনিস আছে, সেটাকে জানতে হবে। সেই সূক্ষ্ম জিনিসটা জানার ক্ষমতা আইবিদের নেই, সেটা একমাত্র মানুষেরই আছে। আগামী দিনে আসতে পারে, এখন যেরকম এসছে যে আমার মনে হয় বডি স্ক্যান করে যাই কিছু করুক, আমার চৈতন্যটাকে কিভাবে জানবে? চৈতন্য তো বড় কথা, আমার চৈতন্যকে জানবে কিভাবে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যানট নেগেট দি হোমিওপ্যাথিক ডক্টর। মানুষের চৈতন্যকে জানার মতো, চৈতন্যকে জানার মতো কোনো কিছু নেই। আমরা একদম প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি। আমি প্রথম যখন শুরু করেছিলাম 2016 সালের 2 জুলাই বন্ধন ব্যাংকের ফাউন্ডার চন্দ্রশেখর ঘোষ মহাশয়কে দিয়ে, সেখান থেকে বলেছি যে এই প্রোগ্রামটা করার আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি সোনার বাংলা গড়ার একজন সৈনিক হতে চাই। আই ওয়ান্ট টু বি এ সোলজার ইন মেকিং সোনার বাংলা। সোনার তো কিছু হয় না, সোনার ছেলে, সোনার মেয়ে, সোনার সংসার। এবং আমি বলি সোনার বাংলা শুধু কোনো রাজনৈতিক নেতা নেত্রী করতে পারবেন না, সোনার বাংলা করবেন আপনার আমার মতন সোনার বাঙালি। আসুন হাতে হাত ধরি, সোনার বাংলা করি। আপনি পুরো কেরিয়ারই বাংলাতেই বড় হয়েছেন, আপনার কি মনে হচ্ছে যে বাংলা, আপনার কি মনে হয় বাংলা সোনার বাংলা গড়ার দিকে ঠিক মতন এগোচ্ছে? দেখুন, সোনার বাংলার দিকে বেরোনোর পিছনে তো দরকার প্রত্যেকটা সামাজিক, প্রত্যেকটা সবার, কি বলবো এখান থেকে, এটা বড় এখন ব্যাপারটা হচ্ছে যে সবটাকে বাড়ির দিকে, বাড়ির তার পিতামাতা তার সন্তানকে কি মানুষের দিয়ে বড় করছে, এরপরে আসি সমাজ কিভাবে তাদেরকে সব দেখছে, তারপর বৃহত্তর আসি রাজ্য। আমাদের তো গার্জেন বলতে হচ্ছে তারা কিভাবে পরিচালনা করছে, তারা যদি সব পজিটিভ ওয়েতে সমাজ সংস্কার করার জন্য যে সে চিন্তা ভাবনা করেছে নিশ্চয়ই এগোবে, এবং সেখানে যদি গোড়াই গলত থাকে তাহলে কিছুই হবে না। সুতরাং সে আবার বলি, প্রত্যেক সপ্তাহের মতো বলে একটু আগেও বললাম, সোনার বাংলা শুধু কোনো রাজনৈতিক দল নেতা নেত্রী করবেন না, সোনার বাংলা করবে আপনার আমার মতন সোনার বাঙালি। আসুন হাতে হাত ধরি, সোনার বাংলা করি, হাতে হাত ধরি, সোনার বাংলা করি, হাতে হাত ধরি, সোনার বাংলা। আমার শেষ প্রশ্ন, টিম জয়ের পথে সঙ্গে সুজয় তার অতিথি নির্বাচন করে তার সাফল্যের নিরিখেই। তো এবং আপনি যদি আমার এপিসোড দেখেন, জয়ের পথে সঙ্গে সুজয় করে আপনি ইউটিউব এপিসোড দেখেন, তো সেখানে দেখবেন যে প্রত্যেক দিনই 7 রুলস অফ সাকসেস বলি। এই কোনোটাই আমার 7 রুলস অফ সাকসেস নয়, এগুলো মনীষীদের বলা, সেগুলো নেট থেকে নিয়ে নিজের খানিকটা বুদ্ধিবাদ মানে এমপ্লয় করে 7টা, এবং কোনো দিনেরটা মোস্টলি কোনো দিনেরটা কোনো কপি পেস্ট না, কোনো সময় ভুল হয়ে থাকলে আমি বুঝতে পারবো, মানে হয়তো অজান্তেই আমি করেছি হয়তো, আদারওয়াইজ প্রত্যেক দিনই নতুন 7 রুলস করা হয়। কেন করি? কেন আমি বিশ্বাস করি শব্দই ব্রহ্ম, ইউ কিপ অন হার্পিং অন দ্য সেম টিউন, একটা ডেন্ট হবে। আমার কাছে আপনার শেষ প্রশ্ন, আপনাকে তো সফল মানুষ হিসেবেই আছে, এবং আপনি জানেন আমি দীর্ঘদিন ধরে একটি এডুকেশনাল সংস্থা লিড করি। আমার বেশির ফলোয়ার্স এখন যদিও 8 থেকে 80, কিন্তু শুরু হয়েছিল আমার শিক্ষা প্রতিষ্ঠানের যারা যেখান থেকে পড়াশুনো করেছি, সাউথ পয়েন্ট, যাদবপুর, টেকনো ইন্ডিয়া, যেখানে আমি 17 বছর কাজ করি, এখন কিন্তু 8 থেকে 80। তো আমার কাছে আপনার শেষ প্রশ্ন, ইয়োর অ্যাডভাইস ফর সাকসেস ফর মাই ভিউয়ার্স। দেখুন, সবচেয়ে একটা অ্যাডভাইস বলতে গেলে কাউকে যখন উপদেশ দেওয়া যায় না, অ্যাডভাইস করা যায় না, তো আমার মনে হয় যে জীবনযাত্রার মানটাকে সুন্দর রাখা, জীবনযাত্রা আমরাই আমাদের গার্জেন, নিজেদেরকেই প্রশ্ন করতে হবে যে আমি কি করছি। বিবেক বলে একটা কথা আছে, সেই উত্তর দেবে যে তুমি ঠিক করছো কিনা। আমার মতে পরিবারের মধ্যে থাকা, বাবা মার প্রতি যত্ন করা, আর শরীর স্বাস্থ্যের দিকে পরিমিত আহার, সুষম আহার এবং নিয়মিত শরীর চর্চা, কারণ ইমিউনিটি সিস্টেমকে বাঁচাতে পারে শুধু আহার টাহার নয়, সাপ্লিমেন্ট নয়, প্রাণায়াম, যৌগিক ব্যায়াম, হাঁটা, এইটা শরীরের দিকে অন্তত 30% নজর দিতে হবে। আমাকে সুস্থ থাকতে হবে। আপনি সুস্থ স্বাভাবিক না থাকতে গেলে বৃহৎ চিন্তা করবেন কিরম করে, মাথায় ব্যথা, দাঁতে ব্যথা, পেঁচা ব্যথা হলে পরে আপনি একটা বড় বড় প্রবলেম সলভ করবেন কিরম করে। ফার্স্ট নিজেকে সুস্থ থাকা, নিজেকে সুস্থ থাকার মধ্যে চলতে থাকতে গেলে একটা ডিসিপ্লিন মেনটেন করতে হবে। সেই ডিসিপ্লিনটা মেনটেন করতে, নিজেকে সুস্থ রাখতে গেলে আপনি বাকি 70% কাজটাকে ঠিক মতো করতে পারবেন। আর নিজে যদি অসুস্থ থাকে সেটা আপনি করতে পারবেন না। এক্সেলেন্ট। সুতরাং মেইন কথা যেটা উনি অ্যাড্রেসটা দিলেন, অ্যাডভাইস দিলেন, যে ইউ টু বি হেলথ ওয়াইজ হ্যাপি। সুস্থ শরীর থাকলে সুস্থ মন থাকবে, মনকেও সুস্থ রাখতে হবে। প্রথমে শরীর, ফাউন্ডেশন ইজ দ্য শরীর, তারপর মন, তারপর নিজেকে, নিজের কাজ কর্ম, অ্যান্ড ইট উইল লিড টু সাকসেস। চলে এসেছি প্রোগ্রামের একদম শেষে। ধন্যবাদ দেওয়ার পালা। ধন্যবাদ দেব দিব্যেন্দু শেখর লাইরি, আশা কমিউনিকেশন, সুজয় সাহা সাতলি ক্যানভাসিং, শর্মিষ্ঠা দাস ক্যানভাস কমিউনিকেশন,
অভিজিৎ মিত্র পোর্ট্রে অ্যাডভার্টাইজিং, গৌতম পাল ইনফরমেশন অ্যাডভার্টাইজিং, নুমি মেহতা সেলভেল অ্যাডভার্টাইজিং, কৃষ্ণ শাহ কারুক্তে অ্যাডভার্টাইজিং, হোর্ডিং পোস্টার্স ব্যানার্স দিয়ে জয়ের পথে সঙ্গে সুজয়কে করে চলেছে এক মুখে মুখে তোলা নাম। ধন্যবাদ দেব সুদীপ কুমার কুন্ডু এবং সুশোভন কুন্ডু, ডিরেক্টর রেজনবী গ্রুপ, যারা বছরের পর বছর আবার সোশ্যাল মিডিয়ার প্রমোশন করেছেন। ধন্যবাদ দেব দেব সেন, যে প্রথম মধ্যে এবং শেষে যে গানটা শুনতে পারেন সেই গানটার ডিরেকশন এন্ড কম্পোজ করেছে এবং 240তম এপিসোডে এসেছিল। ধন্যবাদ দেব রাঘব চট্টোপাধ্যায়, যিনি এই গানটা অসম্ভব সুন্দর গিয়েছেন এবং 315তম এপিসোডে এসেছিলেন। ধন্যবাদ দেব আপনাদের সবাইকে, যারা সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর জয়ের পথের সঙ্গে সুজয় দেখে কখনো আমার অফিসে এসে, কখনো মেসেঞ্জারে, কখনো হোয়াটসঅ্যাপে, কখনো ফেসবুকে, কখনো ইনস্টাগ্রামে এর সম্বন্ধে ভালো কথা বলে আমাকে আরো উজ্জীবিত করেছেন। and I say the motivator gets motivated। চলে যাওয়ার আগে প্রত্যেক দিনের মতো বলে যাবো একটা শায়রি, একটা হিন্দি শায়রি বলতে ভাল লাগে। বলছে, जिंदगी से बस यही सीखा है, जिंदगी से बस यही सीखा है, मेहनत करो रुकना नहीं, मेहनत करो रुकना नहीं, हालात कैसे भी हो, हालात कैसे भी हो मेरे दोस्त, किसी के सामने झुकना नहीं, किसी के सामने झुकना नहीं, हालात कैसे भी हो दोस्त, किसी के सामने झुकना नहीं, किसी के सामने झुकना नहीं, किसी के सामने। নমস্কার, ফিরে আসবো পরের শনিবার বিকেল 5:30টায়। পথে সঙ্গে